গল্পে জমে এই আড্ডা ঘর, হ্যাঁ হরেক সাধের গল্পে জমে এই আড্ডা ঘর। আড্ডা ঘর, আড্ডা ঘর, আড্ডা ঘর, আড্ডা ঘর, আড্ডা ঘর, আড্ডা ঘর, আড্ডা ঘর। নমস্কার, আড্ডাঘরের আসরে আপনাদের স্বাগত জানাই। আশা করি ভালোই আছেন। আড্ডাঘর প্রযোজিত একটি ছোট্ট রোমাঞ্চকর শ্রুতি নাটক পরিবেশন করতে চলেছি। গল্পটি সম্পূর্ণ কাল্পনিক মাত্র। বিভিন্ন কণ্ঠস্বরে রয়েছেন চিকু, সৌমিক কুণ্ডু, চিকুর মা ও মাসি মৌমিতা অধিকারী, স্টেশন মাস্টার সঞ্জয় কুণ্ডু, রিক্সাওয়ালা ও চাওয়ালা আশিস কর, গল্প পাঠ্যে অমর ভট্টাচার্য, ধ্বনি সম্পাদনায় সত্য, অডিও অ্যাচেলিয়ার, প্রযুক্তি পরিচালনায় সৌমিক কুণ্ডু। একটি অনুরোধ, পেজটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনাদের সহযোগিতাই আমাদের আগামী দিনের পথ চলার প্রেরণা। আজকের নাটক চিকু, চিকু। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকের নাটক চিকু, রচনা ও পরিচালনায় সঞ্জয় কুণ্ডু। চিকু তার ডাক নাম, ভালো নাম চিরকুমার দত্ত। স্কুলের বন্ধুরা ওকে সিকে বলে ডাকে। ছিপছিপে লম্বা চেহারা, মাথায় কোঁকড়ানো চুল, শ্যামবর্ণ। এবারে 12-এর ফাইনাল পরীক্ষা দিল। ছাত্র হিসাবে মোটামুটি ভালো। কোন ক্লাসে প্রথম 5 জনের মধ্যে না থাকলেও এক চান্সেই সব ক্লাসে উত্তীর্ণ হয়ে গেছে। তাই এবারেও পরীক্ষার ফলাফল নিয়ে অত চিন্তার ব্যাপার নেই। কলকাতার ব্যারাকপুরে থাকে। বাড়িতে চিকুর বাবা, মা আর একটা ছোট্ট বোন। চিকুর বাবা কোনো এক প্রাইভেট কোম্পানিতে মার্কেটিং ম্যানেজার। সবসময় খুব ব্যস্ত থাকেন। বন্ধু বলতে একটাই, বিকাশ। সিকে, সিকে, আরে মাঠে যাবি না? না রে বিকাশ, আজ আর মাঠে যাব না। একটা অ্যাডভেঞ্চার গল্পের বই পড়ছি, শেষ না করে যেতে ইচ্ছেই করছে না। তুই যা। দিনরাত বাড়িতেই বিভিন্ন ধরনের বই নিয়ে থাকে চিকু। খেলাধুলায় বিশেষ মন নেই। চিকুর এক মাসি থাকে ময়ূরহাটে। শিয়ালদা স্টেশন থেকে গেদে লোকাল ধরে যেতে হয়। সেই ছোট্টবেলায় মায়ের হাত ধরে গিয়েছিল সে। পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার সিভি ব্লকের বাংলাদেশ ভারত সীমান্তের শেষ রেলওয়ে স্টেশন হচ্ছে গেদে। ময়ূরহাট থেকে 4-5 স্টেশন পরেই গেদে। এই ময়ূরহাটে চিকুর মেসমশাই রেলওয়ে কর্মরত ছিলেন। আজ থেকে প্রায় 3 বছর আগে রিটায়ার করেছেন তিনি। রিটায়ার করার আগেই সেখানে তিনি একটা ছোট্ট বাড়িও করে নিয়েছিলেন। তাই ওখানেই থেকে গেছেন। গ্রাম্য শান্ত পরিবেশ, বেশ নিরিবিলি। বাংলার গ্রাম্য পরিবেশে যে থেকে গেছে সে আর শহরের ওই হইচইয়ের মধ্যে আর আসতে চায় না। হঠাৎ খবর আসে ওই মেশো হার্ট অ্যাটাকে মারা গেছেন। এদিকে এদিকে চিকুর মায়ের প্রচন্ড জ্বর ওঠানামা করছে। রিপোর্টে ধরা পড়ল টাইফয়েড। প্রচন্ড দুর্বল করে দিয়েছে শরীর। ওদিকে মনটাও চঞ্চল হয়ে পড়েছে বোনের ওখানে যাওয়ার জন্য। তাই ভাবলো 5-7 দিন পর একটু ভালো হলে যাওয়া যাবে। কিন্তু এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে বিছানা থেকে ওঠাই দায় হয়ে পড়েছে। তাই চিকুকে ডেকে ওর মা বলল, বাবা চিকু, তোর বাবা তো একদমই সময় পায় না। আর আমার শরীরের অবস্থা তো দেখতেই পারছিস। তোর মাসির বাড়ি কেউ একজন না গেলে খারাপ দেখায়। আর তুই তো বাবা এখন বড় হয়েছিস। তুই না হয় শ্রাদ্ধের আগে কাপড় জামাগুলো দিয়ে আয়। মাসি তোকে দেখলে খুব খুশি হবে। চিকুর ইচ্ছা না থাকলেও মায়ের কথা অমান্য করতে পারল না। সেই কোন ছোট্টবেলায় মায়ের সাথে গিয়েছিল কাউকে মনেও পড়ে না। মাসির বাড়ি বেশি দূর না হলেও বাবার ছুটির অভাব, চিকুর পড়াশোনার ব্যস্ততা,
ওদিকে মেসোমশাইয়ের চাকরি, সব কিছু মিলিয়ে মিশে দুই বোনের দূরত্বটা অনেক বেশি হয়ে গিয়েছিল। চিকুর এখন আর পড়াশোনা নেই, তাই একটু নিশ্চিন্তে সে যেতে পারে। স্টেশনে নেমে কাউকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলে দিতে পারবে ময়ূরহাট তো ছোট্ট একটা গ্রাম। এই ভেবে শ্রাদ্ধের দুদিন আগে যাওয়ার দিন ঠিক হলো। চিকু, চিকু, ওঠ বাবা ওঠ, আর কত ঘুমাবি? তৈরি হতে হবে না? একেই তো বৃষ্টির দিন, দিনের আলো থাকতে থাকতে বেরিয়ে পড়। উঠছি উঠছি মা, আর একটু ঘুমোতে দাও না, আমি ঠিক তৈরি হয়ে নেব। আষাঢ় মাস, যে কোনো সময় বৃষ্টির মুখে পড়তে হয়, তাই খাওয়া দাওয়া করে দুপুর 3টার লোকালে যাওয়ার কথাটাই ঠিক হলো। কিন্তু ওই সময় এমন বৃষ্টি শুরু হলো যে 3টার লোকালটা ধরা গেল না। আর ব্যারাকপুর থেকে শিয়ালদায়, আবার শিয়ালদা থেকে ময়ূরহাট, এই ট্রেন পথে ঘন্টা 3 লাগে। বিকেল 5টা 15 লোকাল ধরে চিকু ময়ূরহাটের উদ্দেশ্যে রওনা দিল। নতুন জামা কাপড় নিতে ভুলে যাস না আবার, তোদের যা ভুলো মন। আমি ঠিক নিয়ে নেব মা। ছাতা নিতে ভুলিস না কিন্তু, বৃষ্টির দিন। বলা সত্ত্বেও ছাতা কিন্তু সাথে নিল না। আজকালকার ছেলে তো ছাতা হাতে নিতে লজ্জা করে। যাই হোক, ট্রেন ঠিক সময় মতোই ছাড়লো। ওদিকে আকাশে কালো ঘন মেঘ। অবশ্য এমন কোনো অসুবিধা নেই, সে ট্রেনেই আছে। ট্রেনটা 7টা নাগাদ রানাঘাটে এসে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে পড়লো। আগে লাইনে কাজ চলছে, ঘন্টা 3 পর ট্রেনটা ছাড়লো। ওদিকে রাতও হয়েছে, তার উপর আবার বর্ষার রাত। মাঝে মাঝে মেঘ গর্জন আর বিদ্যুতের আলোয় বাইরেটা যেন ভয়ঙ্কর দেখাচ্ছে। ময়ূরহাট পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে গেল। এদিকে এদিকে প্রচন্ড বৃষ্টি নেমেছে। দক্ষিণ দিক থেকে সাঁই সাঁই করে ঝড়ো হাওয়া বইছে। স্টেশনটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। স্টেশনটা একেবারে ঘুটঘুটে অন্ধকার। ওইদিকে একটা টিনের শেড দেখা যাচ্ছে, ওইখানেই আপাতত যাই। ট্রেনটা 2 মিনিট পরেই স্টেশন ছেড়ে চলে গেল গেটের উদ্দেশ্যে। চিকু লক্ষ্য করলো সে ছাড়া আর কেউ কিন্তু ওই স্টেশনে নামেনি। সে ভাবলো রাতের ট্রেনে হয়তো এই গ্রামগঞ্জ স্টেশনে সচরাচর কেউ আসে না। এই অন্ধকারে কিছুই ঠাকুর করা যাচ্ছে না। ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, টিম করে একটা কেরোসিনের বাতিও জ্বলছে। কেউ মনে হয় একজন আছে। যাই যাই গিয়ে দেখি কিছু করা যায় কিনা। গিয়ে দেখলো একজন বয়স্ক লোক নিজের কাজ নিয়ে ব্যস্ত। বোধহয় উনি স্টেশন মাস্টার হবেন। কথা না বাড়িয়ে দরজার সামনে দাঁড়িয়ে চিকু বলল, স্যার একটু আসতে পারি? একটু বিরক্তি ভাব দেখিয়েই মুখ তুলে লোকটি বলল, এই বৃষ্টি বাদলের দিনে কি চাই? টিকিট কিন্তু এখন হবে না। এই লাস্ট ট্রেনটা আসবে না ক্যান্সেল হবে এই সেই খবরও নাই। এই ট্রেনের খবর হলে টিকিট পাবে। যাও। আগে আগে না না, আমি টিকিট নিতে আসিনি। এই ট্রেন থেকে নামলাম, শিবতলা যাব। রিক্সা স্ট্যান্ডটা কোন দিকে তাই জানতে এসেছিলাম। আসলে এত ওই বৃষ্টি অন্ধকার, কিছুই ঠাহর হচ্ছে না। আর এদিকে আমি একদম নতুন, এই কিছুই চিনি না। তাই বৃষ্টি বাদলের দিনে এত রাতে কোন রিক্সা পাবে শুনি? হ্যাঁ, এখানে যখন নতুন আসছো তখন দিনে দিনে আসতে পারলে না? আগে দিনেই আসতাম, ট্রেনটা আসলে ধরতে পারিনি। আর তাছাড়া এই ট্রেনটা যে এত লেট করবে কে জানতে গেছে। তা শিবতলা কার বাড়ি যাবে শুনি? আগে স্বর্গীয় সোমনাথ মল্লিকের বাড়ি। উনি গত কয়েকদিন আগে মারা গেছেন, ওনারই আগামী পরশু শ্রাদ্ধ কাজ, তাই এসেছিলাম। ও, তা ওনার বাড়ি তো রিক্সায় গেল এখান থেকে আধা ঘন্টার ওপর লেগে যায়। আর ওই পায়ে হেঁটে গেলে? তোমার মাথা খারাপ নাকি?
একেই তো এত রাত হয়েছে, তারপর বৃষ্টি বাদলের দিন। তোমার তেনাদের ভয় করে না? তেনাদের মানে? ভূত ভূত এই গ্রামগঞ্জে ওইসব বেশি দেখা যায়। ভূত শব্দটা শুনে চিকুর একটু ভয় লাগলেও এই বয়সে ভয় লাগে না বলতেও কেমন লাগে, তাই সে বলল, ভূত টুত আমি কোনোদিন দেখিনি, তাই ওসব ওই ভয় টয় করি। থাক থাক থাক, সাহস অনেক দেখিয়েছো, ভূতের পাল্লায় তো পড়নি, পড়লে বুঝবে। আজ রাতে আর গিয়ে কাজ নেই, ওইখানে ওই বেঞ্চের উপর শুয়ে পড়ো, আমি একটু কাজ সেরে নি। তার আগে চলো বরং একটু চা খেয়ে আসি, তুমিও ভিজে গেছো আর আমারও চা খেতে ইচ্ছে করছে। স্টেশন মাস্টার একটা ছাতা বের করে ঘরের বাইরে চিকুকে ডেকে দরজার শিকলটা বাইরে থেকে লাগিয়ে পাশে চায়ের দোকানে চলল। পেছন পেছন চিকুও চলল। বাইরে অন্ধকারের থেকে দু তিনটা শিয়ালের ডাকও শুনতে পাওয়া গেল। চায়ের দোকানে চাওয়ালা ছাড়া আর একটাও লোক নেই। একটা ধোঁয়ায় পোড়া কালো লণ্ঠনের আলোয় চাওয়ালার মুখটাও ঠিক মতো দেখা যাচ্ছে না। আবছা আবছা আলোয় চিকু দেখল মাঝ বয়সী একটা লোক, পরনে আধময়লা ধুতি। ওই বৃষ্টির দিনে হয়তো ঠান্ডা লাগছে, তাই গায়ে শতছিন্ন গেঞ্জির উপর একটা চাদর জড়িয়ে আছে। রোগা শীর্ণকায় চেহারা। চায়ের দোকানে ঢুকে স্টেশন মাস্টার বললেন, দেখো দেখো, এই দুটা কড়া করে চা বানাতো আর চারটা বিস্কুট দে। এই চা বিস্কুট খেয়েই মনে হয় রাতটা কাটাতে হবে। দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি মাস্টারবাবু। আপনারা এই দিকটায় বসুন, ওদিকটায় আবার চাল দিকে জল পড়তেছে। তা এই দাদা বাবু আবার কি? উনি শিবতলা যাবে। এই এত রাতে কোথায় রিক্সা পায় বলো তো? তাই আমি রাতটুকু এই স্টেশনেই থাকতে বললাম, সকাল হলেই রিক্সা করে চলে যাবে। চা বিস্কুট খেয়ে দুজনে আবার স্টেশন চত্বরে এসে ওই ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে স্টেশন মাস্টার বললেন, এবার আরাম করে তুমি ঘুমাও, আমি কাজ ছেড়ে এখানেই আজ শুয়ে পড়ব। এবারে বৃষ্টিটা মনে হয় একটু কমেছে। চিকুর একটু ক্লান্তিও লাগছিল, তাই সে শুয়ে পড়তেই সে যেন ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল সকালে রোদ্দুরের আলোটা চোখে পড়তেই। ঘুম ভেঙে উঠেই দেখল সে টিনের শেডের নিচে একটা একটা বেঞ্চের উপর শুয়ে আছে। সে কি, সেই ঘরটা গেল কোথায়? যেই ঘরে আমি শুয়েছিলাম, ঘুমের ঘরে স্বপ্ন দেখলাম না তো? না, আর ওই স্টেশন মাস্টারটাই বা কোথায়? যাকে স্টেশনের বাইরে গিয়ে দেখি কোনো রিক্সা পাই কিনা। ওই তো গাছের নিচে একটা রিক্সা দাঁড়িয়ে আছে। ও রিক্সাওয়ালা ভাই, শিবতলা যাবে? রিক্সার ভেতর থেকে একটা ময়লা চাদরে ঢাকা মুখ বার করে বলল, যাব বই কি, আসুন। তা বাবু কার বাড়িতে যাবেন? আমি সোমনাথ বাবুর বাড়ি যাব। ও, উনি বড় ভালো লোক ছিলেন। কাল বাদ পরশু তো ওনার চাঁদের কাজ আছে। রিক্সা চলতে লাগলো। সবাই বেশ কিছুক্ষণ চুপচাপ। একটা ঠান্ডা হাওয়া বইছে। দুদিকে ধানের ক্ষেত, একটা দুটো টিনের চালের ঘর দেখা যাচ্ছে। মেঘের মাঝে মাঝে রোদ্দুরের আলো দেখা যাচ্ছে। লোকজন খুব একটা চলাচল করছে না। কাঁচা রাস্তা, তার উপর বৃষ্টি পড়েছে, তাই রিক্সাটা চালাতে বোধ হয় একটু একটু কষ্ট হচ্ছে। চিকু ভাবলো, যাকে 2 টাকা না হয় বেশি দিয়ে দেব। প্রায় 20-25 মিনিট চলার পর ওই সামনের আম বাগানটা দেখতেছেন? ওটা বেরোলেই শিবতলা। ব্যাস
আর 10 মিনিট। শিবতলা পৌঁছে চিকুকে ওর মাসির বাড়ি আর খুঁজতে হলো না, রিক্সাওয়ালাটাই দেখিয়ে দিল বাড়িটা। ছোট্ট একতলা পাকা বাড়ি, ওই তল্লাটে মনে হয় ওই একটাই পাকা বাড়ি। বাড়িতে গিয়ে উভয়কে চিনতে না পারায় চিকুই বলল, আমি বাঁকুড়া থেকে আসছি, ওই মালতী। ও মা, তুমি মালতীদির ছেলে? কত বড় হয়ে গেছো, সেই কোন ছোট্টবেলায় দেখেছি। আমি তোমার মাসি। এসো এসো বাছা, ভেতরে এসো। তা রাস্তায় কোনো অসুবিধে হয়নি তো? বৃষ্টির দিনে রাস্তার আবার যা অবস্থা হয়। না না মাসি, কোনো অসুবিধা হয়নি। তবে বৃষ্টির জন্য কাল রাতে স্টেশনেই থেকে গেছিলাম। স্টেশন? রাতে? তা কোথায় ছিলে? কেন, একটা টিনের শেড আছে, তার নিচে বেঞ্চে আমি শুয়ে কাটিয়ে দিয়েছি। অত রাতে মানুষজন তো কেউ একটা বড় থাকে না, তা ভয় করেনি? না না, ভয় কিসের? তারপর শরবত, ফল, মিষ্টি এসব দিয়ে চিকুকে খেতে বলল। বাড়িতে 2-4 জন আরো আছে, চিকু কাউকেই চেনে না। চিকু খেতে খেতে ঘরটার চারিদিকে চোখ বুলাতে লাগলো। ঘরটাও বেশি বড় না হলেও পরিপাটি করে গোছানো, দেওয়ালে কিছু ফটো টাঙানো আছে। হঠাৎ হঠাৎ একটা বাঁধানো ফটোর সামনে চিকুর চোখ দুটো আটকে গেল। মাসিকে জিজ্ঞাসা করলো, মাসি, মাসি, ওই ওই ফটোটা কার? হ্যাঁ, ওই ওই তো তোর মেসোমশাই। দেখ না, বলা নেই কওয়া নেই, হঠাৎ কি যে হলো মানুষটার। শেষ কথাগুলো বোধহয় চিকু কর্ণদ্বয় পর্যন্ত গেল না। শরীরের মধ্যে কেমন কেমন যেন একটা শিহরণ হতে লাগলো। চিকু চিকু মনে মনে ভাবলো, আরে এই মানুষটাই তো ওই কাল স্বপ্নের স্টেশন মাস্টারটা। তাহলে কি কালকের ওটা স্বপ্ন ছিল না? বুকের স্পন্দনটা যেন বেড়ে গেল। হাত পা কাঁপতে লাগলো। কোন রকমে জল মিষ্টি খেয়ে এখান থেকে যাওয়ার কথা ভাবতে লাগলো। আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছা করছে না। তাই মাসিকে একটু মিথ্যাই বলতে হলো। মাসি, মাসি, মা এই কাপড় জামাগুলো শ্রাদ্ধে রেখে দিতে বলেছিল, আমি তাই আজ আসলাম। আমি এখন যাচ্ছি। ও মা, সে কি কথা? দুপুরের খাওয়া দাওয়া না করেই চলে যাবে? তা হয় নাকি? তাছাড়া কাল বাদে পরশুই তো কাজ। এই তো এইসব খেয়েই তো পেট ভরে গেল মাসি। তাছাড়া ওই মা একটু সুস্থ হলেই আমি মাকে নিয়ে আসবো। আমার হাতে আর সময় নেই, 3টে লোকালটা ধরবো, বুঝলে? এই দিন থাকতেই আমাকে যেতে হবে। আমি এখন চলি মাসি, আমি আসছি। চিকু কোনো রকমে বাড়ি থেকে বের হয়ে ঊর্ধ্বশ্বাসে বড় রাস্তার দিকে দৌড়ালো। ভর দুপুর, রাস্তা একেবারে খাঁ করছে। রাস্তায় একটাও লোকজন নেই। এতটা দূর হেঁটে যাওয়া সম্ভব না। আশেপাশে একটা রিক্সাও সে দেখতে পেল না। আবার কালো মেঘ করে আসছে, বৃষ্টিও নামতে পারে। জোরে জোরে হাঁটতে লাগলো সে। আমবাগানের কাছে আসতেই দেখলো, আরে আরে ওই তো আম গাছের তলায় একটা রিক্সা দাঁড়িয়ে। রিক্সাওয়ালা, ও রিক্সাওয়ালা ভাই, রেল স্টেশন যাবে? যাব না কেন, আমার তো এটাই কাজ। আসুন, বসুন রিক্সাতে। রিক্সাওয়ালাকে দেখে চিকুর মনে হলো, ওই রিক্সাওয়ালাটাই তো মনে হচ্ছে। আমাকে চিনতে পারেনি বোধহয়। সেই শীর্ণকায় চেহারা, পরনে আতময়লা ধুতি, এখনো একটা চাদর দিয়ে মাথা পর্যন্ত ঢেকে রয়েছে। শরীর দিয়ে কেমন একটা বোটকা দুর্গন্ধ বেরোচ্ছে। চিকু রিক্সায় বসতে বসতে ভাবলো, হবে হয়তো এই বৃষ্টির মধ্যে ভেজা কাপড়গুলো না শুকিয়েই ওই কাপড়টাই গায়ে জড়িয়ে দিয়েছে। তা হোক, 8 ঘন্টার তো ব্যাপার, রিক্সা চললে এই গন্ধটা আর নাকে লাগবে না। রিক্সা চলতে শুরু করেছে। আমবাগান পেরোতেই ঝিমঝিম করে বৃষ্টি পড়তে শুরু করলো।
রাস্তায় দু একটা কুকুর ছাড়া আর কোনো লোকজনেরই দেখা মিলল না। আবার যেন কেমন কালো মেঘের ছায়ায় অন্ধকার হয়ে আসছে চারিদিক। সারাটা রাস্তা চিকু চিন্তা করে কুল কিনারা করতে পারছে না। এটা কি করে সম্ভব হতে পারে? তাহলে কি সত্যি ওটা মেসোমশাইয়ের ভূত ছিল? আমাকে সারা রাত ওই বৃষ্টির মধ্যে আগলে রেখেছিল। এইসব ভাবতে ভাবতে কখন যে সেই বটগাছ তলার নিচে রিক্সাটা থেমেছে চিকু চিকু বুঝতেই পারেনি। এখান থেকে সে যাওয়ার সময় রিক্সায় উঠেছিল। বাইরে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। রিক্সা থেকে নেমে একটা 20 টাকার নোট রিক্সাওয়ালার হাতে দিতেই একটু একটু চমকে উঠল। দেখলো একটি শীর্ণকায় একটা হাত মনে হচ্ছে। হাড়ের উপর ফ্যাকাশে চামড়া দিয়ে জড়ানো। সেই হাতটা বাড়িয়ে দিয়েছে তার দিকে। হাতটা দিকে তার মনটা যেন ঘিন ঘিন করে উঠল। তারপর মুখের দিকে তাকাতেই চমকে উঠল। সেই মুখে এক তিলও মাংস নেই। সেই মুখখানা সাদা ধবধবে হাড়ের মুখ। চোখ দুটো যেন কোটরে ঠোকানো। লাল রঙের জবার মতো একটা আলো ঠিকরে বেরোচ্ছে সেই গর্ত দুটো থেকে। নাক নেই বললেই চলে, শুধু গর্ত দেখা যাচ্ছে। বিভৎস মুখমণ্ডলে রয়েছে একটা বিশ্রী হাসির ঝলক। এতক্ষণ তবে চাদরে মোড়া কঙ্কালটাই রিক্সা চালিয়ে আসলো। এইরকম অনেকটাই তো ওই চাওয়ালাটার মুখটা ছিল। তখন অবশ্য ওই অন্ধকারের মধ্যে কিছুই বুঝতে পারিনি, কিন্তু এখন সব যেন পরিষ্কার দেখতে পারছি। আরে এই তো আমাকে শিবতলায় নিয়ে গেছিল। আমি আর ভাবতে পারছি না। উফ! আর সেদিকে তাকাতে পারছে না চিকু। এরকম ভয়ঙ্কর মুখমণ্ডল এর আগে সে কখনো দেখেনি। চিকুর বুকটা যেন কেঁপে উঠলো। পা দুটো যেন অবশ হয়ে আসছে। আর কোনো কিছু চিন্তা না করে টাকাটা মুখের উপর ছুড়িয়ে দিয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে লাগলো স্টেশনের দিকে। কোনো রকমে হাঁপাতে স্টেশনে এসে শিয়ালদার একটা টিকিট কেটে স্টেশনের একটা বেঞ্চে গিয়ে বসলো। সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে তার। স্টেশনে 2-3 জন লোক দেখে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল। মিনিট 15 পর ট্রেনের খবর হতেই ট্রেন চলে আসলো। মাত্র 2 মিনিটের স্টপেজ। তাড়াতাড়ি সামনের একটা বগিতে উঠে একটা সিটে গিয়ে বসলো। শরীরে যেন শক্তি পাচ্ছিল না সে। বাড়িতে গিয়ে মাকে ছাড়া কাউকে এইসব কথা বলা যাবে না। সবাই বলবে ওসব বাজে কথা, ঘুমের মধ্যে স্বপ্ন দেখছিলাম। কিন্তু আমার তো মন বলছে আমি যা দেখেছি তা স্বপ্ন নয়। ক্লান্তিতে তন্দ্রা মতন আসছিল চিকুর। তারপর একটু ঝাঁকুনি দিয়ে ট্রেনটা চলতে শুরু করলো শিয়ালদার।